Okay, so thank you everyone, and welcome to my online class for the NEP syllabus. I am Dr. Orindam Ghosh, Assistant Professor of the Department of English, Krishna Chandra College, Hetambur, Birbhum, and during this heat emergency, we have actually started this plan of uh, online class, and today I will begin with the Major Barbara, which is a very important text in your syllabus. Now, as I have already said, that I have introduced the basic tenets of Major Barbara, at least some of the basic tenets of George Bernard Shaw's plays. আমরা যেটা করব আজকের ক্লাসে, আমরা একটু রিক্যাপিচুলেট করব যে আগের ক্লাসগুলোতে মেজর বারবার এবং জর্জ বার্নার্ড শ নিয়ে আমরা বেসিক্যালি কি অল্প অল্প পড়েছি, এবং we will continue. Okay, so thank you. Jodi, if you have some questions, any question in particular, you can put your question on chat box, or you can unmute yourself and ask your question. Okay, so please feel free. Our online class খুবই ইন্টারঅ্যাক্টিভ হয়, ফিল ফ্রি করো এবং তোমরা তোমাদের প্রশ্ন যে কোনো সময় আমাকে করতে পারো। আর যদি কোনো সময় আমাকে দেখা না যায়, শুনতে না পাও, আমাকে পরিষ্কার জানাবে যে স্যার শুনতে পাচ্ছ না বা কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করবে যে দেখতে পাচ্ছ না, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, বেশ। সো লেট আস বিগিন। এবং আমি যে স্টাডি মেটেরিয়ালগুলো ইউজ করব পড়াতে গিয়ে, সেগুলো প্রত্যেকটাই আমি তোমাদের দিয়ে দেব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফলে চিন্তার কিছু নেই। যারা যারা পরে জয়েন করছো তোমরা একটু জয়েন করিয়ে নাও, তাতে আমারও সুবিধা হবে। এক সেকেন্ড, আমি একটু খুলে নিই আমার মেটেরিয়ালগুলো। তোমরা আমার স্টাডি মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। বেশ বেশ। ওকে, so let's begin. As I have already said, that Major Barbara is a socialist text. Rather, it's a satiric text, a satire on socialism, and especially on Christianity as a whole. তার উপরে বলা যেতে পারে একটা বিদ্রুপাত্মক রচনা হচ্ছে মেজর বারবারা। আমরা টেক্সটের উপরে আসছি, তার আগে আমরা আসলে কারেন্ট চলে গেল, তাই লাইটটা চলে গেল। তো টেক্সটে আসার আগে we will try to introduce, as like in the previous class, this person. This person is known as George Bernard Shaw. George Bernard Shaw is a very famous writer, is a very famous Irish writer. তোমরা যদি জর্জ বার্নার্ড শ এর ছবি দেখতে চাও, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। He actually lived for almost, you see, 94 years, from 1856 to 1950. This is the picture of the George Bernard Shaw. একজন বড় দাঁড়িওয়ালা দাদুর মতো দেখতে আর কি। ভেরি ফেমাস আইরিশ প্লে রাইট। তোমরা পরবর্তীকালে যখন যে কোনো ইংলিশের টেক্সট পড়বে,
বা যে কোনো ভবিষ্যতে ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করবে, তোমরা বার্নার্ড শয়ের রেফারেন্স বারবার পাবে। এবং বার্নার্ড শয়ের লেখার মধ্যে স্যাটায়ার, খানিকটা বিদ্রুপ করা সোসাইটিকে, সোশ্যাল ক্রিটিসিজম, আয়রনি, ওকে, criticism of the various social institution, like for example the institution of the church, the institution of Christianity, the institution of marriage, সমাজের যে ইনস্টিটিউশনগুলো বেসিক আমরা ইনস্টিটিউশন বলে ধরি, যাকে আমরা জেনারেলি ক্রিটিসাইজ করি না, ধরা যাক ধর্ম, ধরা যাক রাজতন্ত্র, ধরা যাক ফর এক্সাম্পল আমাদের ম্যারেজ, বিয়ে, যেগুলোকে আমরা কোয়েশ্চেন করি না, সেই সমস্ত বিষয়ই বার্নার্ড শ সারা জীবনে প্রশ্ন তুলেছে। এবং তাই বার্নার্ড শকে আমরা বলি ইজ অ্যান আইকোনোক্লাস্টিক প্লে রাইট। আচ্ছা, আমি যা যা পড়াবো তোমরা একটু লিখতে থাকবে, লিখলে যেটা হবে সেটা হচ্ছে ক্লাসের মধ্যে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো মনে থাকবে। So George Bernard Shaw is basically an iconoclastic playwright. Iconoclastic মানে, icon মানে কি? What is the meaning of the word icon? বলো, anyone in the class? Icon মানে স্যার প্রতীক। আইকন মানে প্রতীক বলা যেতে পারে, বা আইকন বলতে আমরা যখন কোনো একটা জিনিসকে আইডিয়াল বলে ধরে নিই, অর্থাৎ এর থেকে ভালো কিছু হয় না, তাকে আইকন বলে। ফর এক্সাম্পল ইন আওয়ার সোসাইটি, ফর এক্সাম্পল টিচার ইজ অ্যান আইকন, or for example church, or for example temple is an icon, for example any political party is an icon, ঠিক আছে? আইকোনোক্লাস্টিক মানে ওই ইনস্টিটিউশনের ধারণাটাকে যখন আমি ভেঙে দিচ্ছি, when I'm trying to break the idea of the icon, একজন আইডিয়াল সুপার হিরো তার ধারণাকে আমি যখন ভাঙছি, অর্থাৎ আইকোনোক্লাস্টিক মানে কি, যে কোনো কিছুকে পুজো করে না, those people who do not worship anything is known as iconoclastic. পরিষ্কার? বলো পরিষ্কার কি না? পরিষ্কার। সো যখন কোনো একজন মানুষ কোনো কিছুকে পুজো করে না বা কোনো কিছুকে মানে না, তাকে আমরা জেনারেলি আইকোনোক্লাস্টিক বলি। সো আইকোনোক্লাস্টিক প্লেরাইট মানে যে নাট্যকার, দ্য প্লেরাইট or dramatist who do not obey any form of social norm, who do not obey any form of social regulation, কোনো কিছুকে যে ফলো করে না, সব কিছুকে ভেঙে ফেলতে চায়। আমি আগের ক্লাসেই বলেছি যে বার্নার্ড শ ইজ আ সোশ্যালিস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সোশ্যালিজম? এনিওয়ান ইন দ্য ক্লাস একটু বলো, একটু বল সোশ্যালিস্ট মানে? বল রে। সমাজতন্ত্র। 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 Right, right. Socialism, you can see on the screen, it's a political and economic philosophy that involves the public ownership of the means of the production. So what do you mean by production? Production মানে উৎপাদন। আমাদের চারপাশে আমরা যাই দেখছি, they are all forms of production. For example, this laptop in which I am talking to you is a production. For example, this bottle, এই যে বোতল, it's a production, উৎপাদন। This fridge, this chair, this table, everything are means of production. But এই বোতলটা কি একটা সরকার তৈরি করে? করে না। কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশন তৈরি করে, বা একটা ছোট্ট ধরা যাক স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি কেউ একটা তৈরি করে, তাই তো? ফলে দিস ইজ আ প্রাইভেট প্রোডাকশন মেড বাই ভোল্টাস ফর এক্সাম্পল, রাইট? সো আমাদেরকে কি করতে হয়? এই প্রোডাক্টগুলো আমাকে সমাজ থেকে কিনতে হয়। কিসের বেসিসে কিনতে হয়? অন দ্য বেসিস অফ মানি। সোশ্যালিজম ইজ সেইং দ্যাট, ভালো করে দেখ, পাবলিক ওনারশিপ ইন দ্য মিনস অফ দ্য প্রোডাকশন। পাবলিক ওনারশিপ মানে
সরকার তৈরি করবে, গভর্নমেন্ট তৈরি করবে, অ্যান্ড প্রতিটি জিনিসে জনগণের অধিকার থাকবে। সো উৎপাদিত পণ্যে জনগণের অধিকার, দ্যাট ইজ দ্য বেসিক ফাউন্ডেশন অফ সোশ্যালিজম। একটা প্রোডাকশন কিভাবে হয়, হাউ আ প্রোডাকশন ইজ বিং মেড অ্যাকর্ডিং টু কার্ল মার্কস। আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস টু ইউ, যেটা ক্লাসের মধ্যে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকলে আমরা দেখাই আর কি জেনারেলি। আমাদের একটা 2-1 মাস হলো খারাপ হয়ে গেছে। এই যে ভদ্রলোক, হি ইজ কার্ল মার্কস, আ জার্মান বর্ন ফিলোসফার, যার নাম অনুযায়ী মার্কসিজম কথাটা তৈরি হয়েছে। ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, কার্ল মার্কস from 1818 to 1883 was a German born philosopher, economist, political thinker, historian, sociologist. গোটা পৃথিবীতে তিনি এই কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখার জন্য বিখ্যাত, যাকে মার্ক্সবাদ পরবর্তীকালে লোকজন বলেছে। লিখেছেন 3 ভলিউমের ডাস ক্যাপিটাল। তিনি বলেন there are basically 4 means of production. What are they? What are the 4 means of production? উৎপাদনের 4টে বেসিক বৈশিষ্ট্য কি কি? বল, কি কি লাগে উৎপাদনে? ল্যান্ড, লেবার, Labor, capital, and organization. very good, capital and organization. Without land তুই কি কোনো কিছু তৈরি করতে পারবি? That without land can you produce a laptop? You can't, because you need a factory, right, to establish. Without labor, শ্রমিক ছাড়া, যে চিপগুলো বসাবে, যে প্রসেসরকে ঠিক জায়গায় ফিট করবে, তুই কি পারবি? পারবি না। উইদাউট ক্যাপিটাল, ক্যাপিটাল মিনস ইনভেস্টমেন্ট মানি। কারণ আমাকে একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে টাকা চাই, আমাকে তার প্রপার শেডিং চাই, টেবিল চাই, চেয়ার চাই কর্মীদের বসার জন্য। অ্যান্ড অর্গানাইজেশন মানে এই ল্যান্ড, লেবার, ক্যাপিটালকে যেভাবে অর্গানাইজ করবে, একটা প্রপারলি সংগঠন দরকার, এই পুরো জিনিসটাকে পরিচালনা করার জন্য একটা জিনিস দরকার। তার এই অর্গানাইজেশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, ইন্টেলিজেন্স থাকতে পারে, একটা ইন্ট্রিকেট স্ট্রাকচার থাকতে পারে। তো এই 4টে জিনিস ছাড়া কোনো কিছু, which is not possible, production. That is the basic of Marxism. George Bernard Shaw was a Marxist, MARXIST. মার্কসিজম হলে ISM হবে, আর IST হলে মার্কসিস্ট। তো বার্নার্ড শ বিশ্বাস করতেন এই সোশ্যালিজমে। সোশ্যালিজম মানে যখন যে কোনো ধরনের মিনস অফ প্রোডাকশন, ফ্যাক্টরিজ বলো, মেশিনারি বলো, আমরা চারপাশে যা যা দেখছি, ধরে যাক রোড, ট্রান্সপোর্ট, ফর এক্সাম্পল হেলথ কেয়ার, মানে আমাদের ডাক্তার, হসপিটাল, পুরোটাই অ্যাকর্ডিং টু মার্কস অ্যান্ড লেটার অ্যাকর্ডিং টু জর্জ বার্নার্ড শ, দিস পার্সন, সোশ্যালিস্ট হওয়া উচিত। অর্থাৎ সম্পূর্ণ অধিকার জনগণের হাতে বা সরকারের হাতে থাকা উচিত। কিন্তু আমরা কি আদৌ একটা সোশ্যালিস্ট দেশে বাস করি? বল তোরা। করি, খানিকটা করি, আবার খানিকটা করি না। কারণ আওয়ার ইন্ডিয়া is definitely a socialist republic. In the constitution it is saying that it's a democratic socialist republic, কিন্তু সমস্ত ব্যাপারে আমাদের গভর্নমেন্ট ইন্টারভিন করে না। অর্থাৎ ফর এক্সাম্পল আমাদের প্রাইভেট হসপিটালও রয়েছে, আবার পাবলিক হসপিটালও রয়েছে। আমরা ইচ্ছে করলে ডেফিনেটলি পিজিতে দেখাতে পারি, আবার যদি সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তাহলে আমাদের প্রাইভেটেও যেতে হতে পারে, আমাদের উডল্যান্ডসে যেতে হতে পারে, আমাদের ফর এক্সাম্পল ফোর্টিসে যেতে হতে পারে, তোদের দুর্গাপুরে মিশনে যেতে হতে পারে। তবে যেতে না হয় সেই আশাই রাখছি, কিন্তু যেতে হতে তো পারে। কিন্তু সেখানে তো সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ নেই, এবং যে ধরনের বিল সেখানে হবে এবং যে ধরনের চিকিৎসার সেখানে খরচ হবে, ইট ইজ নট পসিবল টু বিয়ার ফর অ্যান অর্ডিনারি পার্সোনালিটি।
unless and until you have a health insurance, right? ফলে এই যে সমাজের এই যে খারাপ দিকগুলি, যেখানে হেলথ কেয়ারে ডাক্তার বা মানে ডক্টর রিলেটেড প্রফেশনের মানুষজন একটা বিরাট পরিমাণে, হয়তো অনেক ক্ষেত্রে ন্যায্যভাবে, অনেক ক্ষেত্রে অন্যায্যভাবে একটা বিরাট পরিমাণে টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিতে পারে, যেখানে রাষ্ট্র সরাসরি চার্জকে, এই পার্টিকুলার প্লেয়ের কনটেক্সটে চার্জকে বা অনেক অন্যান্য ক্ষেত্রে ধর্মকে সরাসরি সাপোর্ট করে, মানে রাষ্ট্র বলে দিচ্ছে তোমাকে এই ধর্ম করতে হবে। সেই সমস্ত জায়গাতে কি কি সমস্যা হতে পারে, সোশ্যালিস্ট রিপাবলিক না হলে কি কি প্রবলেম হতে পারে, তাই নিয়ে কিন্তু বার্নার্ড শয়ের প্লের মধ্যে খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট বার্নার্ড শয়ের প্লের মধ্যে আছে। ফলে বার্নার্ড শ প্লে কিন্তু ইজ আ ওয়ে অফ সোশ্যাল ক্রিটিসিজম। বার্নার্ড শয়ের প্লে ইজ আ ওয়ে অফ সোশ্যাল, আমি পেজ চেঞ্জ করছি, ইজ আ ওয়ে অফ সোশ্যাল ক্রিটিসিজম দ্বারা SOCIAL, সোশ্যাল সমালোচনা, সমাজের সমালোচনা। এই সোশ্যাল ক্রিটিসিজমের টুল কি হচ্ছে? টুল মানে যন্ত্র, কি হচ্ছে? ড্রামা। বার্নার্ড শ'স ড্রামা। বার্নার্ড শ'স ড্রামা ইজ নট রাদার আ লিটারারি এক্সারসাইজ, একটা সাহিত্য কেন্দ্রিক আলোচনা নয়, বিকামস আ টুল অফ সোশ্যাল ক্রিটিসিজম। আজকে মে দিবস, আজকে দুনিয়ার সমস্ত শ্রমিকদের কথা বলার দিন, এবং সত্যি এটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট ডে টু টিচ মেজর বারবারা, বিকজ বার্নার্ড শ হিয়ার অ্যাকচুয়ালি টক্স অ্যাবাউট সোশ্যাল ক্রিটিসিজম। বল, এতদূর পরিষ্কার? যে বললাম পরিষ্কার? পরিষ্কার বল, পরিষ্কার কিনা? স্যার একবার আইকনিস্টিক হইতে হবে বলুন। আইকনোক্লাস্টিক ব্যাপারটা কি বলে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখ আমার স্ক্রিনের দিকে তাকা, যে কোনো শব্দের মানে আমি তোদেরকে গুগল করে বলবো এবং তারপরে সহজ করে বুঝিয়ে দেবো। দিস ইজ দ্য ওয়ার্ড ফ্রম হুইচ ইট ইজ অরিজিনেটিং, দ্যাট ইজ iconoclast. Iconoclast means a person who attacks or criticizes cherished beliefs or institution. A person, একজন ব্যক্তি বিশেষ, একজন মানুষ যে অ্যাটাক করে, অ্যাটাক করে মানে যে আক্রমণ করে। কাকে আক্রমণ করে? চেরিশড বিলিভস, হাজার হাজার বছর ধরে চলে আসে। চেরিশ মানে কোনো একটা বিষয় যেটা খুব পপুলার, খুব জনপ্রিয়। চেরিশড বিলিভস অর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, ফর এক্সাম্পল স্কুল, কলেজেস। ফলে একটা মানুষ, একজন আইকনোক্লাস্ট, ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ইজ অ্যান আইকনোক্লাস্ট। কারণ কেন? তিনি বলেছিলেন হি ডিডন্ট বিলিভ অন দ্য সিস্টেম অফ দ্য স্কুল। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষাকে স্কুলের মধ্যে বন্দি করে ছাত্রছাত্রীদের একটা জায়গা, খুবই মানে তিনি বলেছিলেন ডেফিনেটলি 2, 3, 4, 5 বছরের বাচ্চাদের কথা একটা জায়গায় বন্দি করে তাদের উপরে যে দিনের পর দিন ধরে এক ধরনের জোর করে শিক্ষা চাপিয়ে দেবার এক ধরনের বলা যেতে পারে একটা এক্সারসাইজ চলে জোর করে, মানে সেই বাচ্চাদের যে দুপুর 3টে অবধি স্কুলে থাকতে ইচ্ছে নেই কিন্তু তাকে জোর করে চাপানো হচ্ছে। এর ফলে রবীন্দ্রনাথ টক্স অ্যাবাউট এগেনস্ট দ্য ইনস্টিটিউশন অফ দ্য স্কুল, and hence Rabindranath is an iconoclast. So any person who attacks or criticizes any form of cherished beliefs or institution is known as an iconoclast. পরিষ্কার না? পরিষ্কার নয়? বল তানিয়া। হ্যাঁ স্যার। যে কোনো ফর্ম অফ চেরিশড বিলিফ সিস্টেম, যেটাকে আমি বিশ্বাস করি যে দিনের পর দিন ধরে থাকবে, আছে, সমাজে চলে আসা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে যদি আমি ফেলে দিই, তাকে বলা হবে আইকনোক্লাস্ট। এবং বার্নার্ড শ ইজ অ্যান আইকনোক্লাস্ট। পরিষ্কার? বেশ, এরপরে আমি বার্নার্ড শ সম্পর্কে আরো কয়েকটা কথা বলে মেজর বারবারে চলে আসবো। যে মুহূর্তে কিছু বুঝতে পারবি না মাইক্রোফোন অন করে বলবি কিন্তু, ঠিক আছে? কারণ আমরা অনলাইনে রয়েছি, ফলে আমি তো তোদেরকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। ফলে আমার একমাত্র পদ্ধতি হচ্ছে তোরা বুঝতে পারছিস কি পারছি না
পারছিস না, শোনা। ফলে প্লিজ স্পিক আপ, কথা বলবি, প্লিজ ফিল ফ্রি টু গিভ ইউর ওপিনিয়ন রিগার্ডিং দ্য ক্লাস। বলবি বুঝতে পারছি না স্যার, কিচ্ছু মাথায় ঢুকছে না, পরিষ্কার জানাবি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বেশ। So, so this is Barnard Shaw. So basically, Barnard Shaw, তোরা একটু খাতায় নোট করে নিবি। Barnard Shaw 1856 to 1950. So you can see such a huge span of time. একটা মানুষ যে জন্ম হচ্ছে at the middle of the Victorian period. At the middle of the Victorian period. তোরা বলবি স্যার ভিক্টোরিয়ান পিরিয়ডটা কি? ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে একটা ইরা অফ ইংলিশ লিটারেচার যেটা চলেছিল ইন দ্য রেইন অফ দ্য কুইন ভিক্টোরিয়া। মনে থাকবে কুইন ভিক্টোরিয়া কবে থেকে কত তারিখ অব্দি সিংহাসনে ছিল? ফ্রম 1837 টু 1901। এই যে সময়কাল, এই সময়কালকে বলা হয় দ্য ইরা অফ দ্য কুইন ভিক্টোরিয়া। অফকোর্স এটা ইংল্যান্ডের একটা মানে পার্টিকুলার পিরিয়ড, তাকে বলা হয় ভিক্টোরিয়ান ইরা। ওয়ার্ল্ড হিস্ট্রিতেও এর বিরাট বড় ইম্প্যাক্ট রয়েছে, কারণ সেই সময় ইংল্যান্ড একটা ভয়ঙ্কর কলোনিয়াল পাওয়ার হিসেবে গোটা পৃথিবীতে ইমার্জ করে, রাইট? সো ইন্ডিয়াও এই ভিক্টোরিয়ান ইরা দ্বারা প্রভাবিত হয়েছিল। ভিক্টোরিয়ান ইরাতে খুব বেশি করে মরালিটিকে ফলো করতে হতো, খুব খুব বেশি করে সোশ্যাল ডগমা ছিল, মেয়েরা কি পোশাক পরবে না পরবে সেই সময়কার ভিক্টোরিয়ান পিরিয়ডে বলে দেওয়া হতো। এই সময় ভিক্টোরিয়ান পিরিয়ডে ভয়ঙ্কর দ্য গ্রেট ফেমাইন হয় ইংল্যান্ডে, ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ফলে এই যে এমফ্যাসিস অন মরালিটি, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ক্রাইম রেট বাড়তে থাকে। তার খানিক আগে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় ইংল্যান্ড জুড়ে। এই যে পুরো পিরিয়ডটাকে বলা হয় ভিক্টোরিয়ান ইরা। এই ভিক্টোরিয়ান ইরাতে জন্মগ্রহণ করেন জর্জ বার্নার্ড শ। এবং তোরা যদি দেখিস, তোরা দেখবি উনি মারা যান 1950-তে, অর্থাৎ অলমোস্ট 94 ইয়ার্স। এবং 1950-র আগে খুবই দুটো ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীর ইতিহাসে হয়ে যায়। সেগুলি কি? টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুটো বিশ্বযুদ্ধ, যেটা গোটা পৃথিবীর ম্যাপকে বদলে দেয়। এর ফলে বার্নার্ড শর প্লের ধরনও বদলে যায়, ডিমান্ডও বদলে যায়। দুটি ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে থেকে কবে বল? 1914 to 1918, মানে 1914 থেকে 1918। হ্যাঁ ঠিক। আর আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 to 1945। 1939 to 1945, রাইট। ইউ আর। আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা আমার একটু গুলিয়ে গেছে, আমি জাস্ট একবার দেখে নিচ্ছি যে 1914 কি 18 নাকি আরেকটু আগে থেকে। জাস্ট আমি দেখে নিচ্ছি, মনে হচ্ছে তুই ঠিক। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ 1914 to 1918, অ্যাবসলিউটলি। আমারই একটু কনফিউশন হয়েছিল। সো এই দুটো ওয়ার্ল্ড ওয়ার কি করে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ইজ অ্যান অ্যাবসলিউট মেস। আমি কয়েকটা কথা ছবি দেখাচ্ছি, মানে যেটা মানে যেগুলো বললে এই প্লের কনটেক্সটে তৈরি হবে, আমি সেই পরিপ্রেক্ষিতটা তৈরি করার চেষ্টা করছি। কারণ লিটারেচার তো আকাশ থেকে হয় না, লিটারেচার একটা পার্টিকুলার কনটেক্সট থেকেই বেরোয়। You can see these pictures. These pictures are the horrified and horror-stricken pictures which people never envisioned during any other kind of war. এর আগের যে যুদ্ধগুলো হয়েছিল সেখানে এই ভয়ঙ্কর চিত্র মানুষ কোনোদিন দেখেনি। I want to show you certain pictures. This is the First World War, a global conflict between two coalitions, the Allies and the Central Power. একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটা হচ্ছে মিত্র শক্তি, মনে থাকবে, রাইট? সো সেন্ট্রাল পাওয়ার্স অ্যান্ড অ্যালাইড পাওয়ার্স, যেটা গোটা ইউরোপ জুড়ে হয়েছিল। এই আমি যে পড়াচ্ছি এটা কিন্তু ভবিষ্যতেও কাজে লাগবে, মানে
যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে দ্য গ্রেট ওয়ার আর ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই নিয়ে কিন্তু প্রশ্ন আসে। অ্যান্ড ইউ ক্যান সি that it is one of the deadliest wars in the human history. It resulted in an estimated 9 million soldiers dead. 9 million মানে কত লক্ষ? 90 লক্ষ। 90 লক্ষ, right? And 23 million people wounded, plus up to 8 million civilian deaths from numerous causes including genocide. Genocide means mass killing. এবং সেই সময় 1918-এ গোটা ইউরোপ জুড়ে স্প্যানিশ ফ্লু, এক ধরনের গ্লোবাল প্যান্ডেমিক, এরকম করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছিল। ফলে প্রচুর মানুষ মারা যায় এবং অলমোস্ট 1/3 of the European population got perished. Perished means completely abolished. মানে তুই ভাব যে তোর বাড়ির মধ্যে তোর বাবা মা বেঁচে রয়েছে, দাদু দিদিমা বেঁচে রয়েছে, কিন্তু তুই বেঁচে নেই। যে ফ্যামিলির ইয়াং মেম্বার্স তারা সবাই ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল। সো দিস হরার অফ ওয়ার ওয়ার রিয়া কিছু বলবি? রিয়া খাতুন? না না স্যার, না। ফলে ইউ ক্যান ইমাজিন দ্য অ্যাবসলিউট হরার অফ দ্য ওয়ার, যে বাড়ির যে ইয়াং মেম্বার্স দে আর ডেড, দে আর নট অ্যালাইভ, but the old members are yet alive, and it's an absolute horrific situation যে বাবা আছে, দাদু রয়েছে, বাড়ির ইয়াং মেম্বার নেই। 1/3 ইউরোপের পপুলেশন মারা গেছে। ফলে ওয়ার নিয়ে যে রোমান্টিক আইডিয়া, আমি যুদ্ধ করতে যাব, যুদ্ধে প্রাণ দেব দেশের হয়ে, দে আর অল গুড, বাট এই দুটো ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমি দেখাবো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই ওয়ার সম্পর্কে সমস্ত ধরনের গ্লোরিফাইড আইডিয়াকে ভেঙে চুরে টুকরো করে দিয়েছিল। এরকম কোনো আর মানে গ্লোরিফাইড বলা যেতে পারে রোম্যান্টিসাইজড আইডিয়া এই দুটো ওয়ার্ল্ড ওয়ারের পরে সার্ভাইভ করেনি, পরিষ্কার। এবং এই কনটেক্সটে কিন্তু জর্জ বার্নার্ড শ তার প্লে লিখছেন, তার বিখ্যাত প্লে ম্যান অ্যান্ড সুপারম্যান, পিগম্যালিয়ন বিখ্যাত লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর একটা বিখ্যাত টেক্সট, এই প্রত্যেকটাই কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সটে লেখা, ওয়ার কেমন করে নষ্ট করেছে পৃথিবীকে তাই নিয়ে লেখা। ওকে, ফলে ওয়ার বিকামস আ মেজর থিম ইন জর্জ বার্নার্ড শ'স প্লেস। আমরা বার্নার্ড শ'য়ের প্লের ক্যারেক্টারিস্টিক অল্প করে দেখবো আজকে টেক্সটে যাওয়ার আগে, কিন্তু তার আগে আমি আর একটা ওয়ার দেখিয়ে দিই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। From 1939 to 1945 বার্নার্ড শ দেখে গেছেন এই ওয়ার। This war is again a global conflict between the Allies power and the Axis power. Okay, Allies পাওয়ারদের মধ্যে ছিল 1942 তে ফর্ম হয়েছিল the Big Four: ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস দ্যাট ইজ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড চায়না, যারা এই ওয়ারে জিতেছিল। and অ্যাক্সিস পাওয়ারের মধ্যে ছিল রোম এবং বার্লিন অ্যাক্সিস, রোম, বার্লিন, টোকিও অ্যাক্সিস, দ্য নাজি জার্মানি, দ্য ইটালি, দ্য এম্পায়ার অফ জাপান, এরা এই অ্যাক্সিস পাওয়ারে ছিল। এই ওয়ারে অ্যালাইডরা জেতে এবং অ্যাক্সিসরা হেরে যায়। ইট ইজ রিয়েলি আ ডেঞ্জারাস ওয়ারফেয়ার। যদি তোমরা এই ওয়ারফেয়ারের মানে ছবি দেখো, দিস ইজ দ্য জার্মান ফেডারেল আর্কাইভ থেকে নেওয়া এয়ার ফোর্স। আমরা এখন এটা দেখে দেখে খুবই মানে মানে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যে যে কোনো ওয়ারে তো এয়ার ফোর্স পার্টিসিপেট করবেই, কিন্তু রিমেম্বার অন দ্যাট টাইম ডিউরিং দ্য 1939 ওয়ারে অফকোর্স এয়ারক্রাফট ঢুকে গেছে, কারণ রাইট ব্রাদার্সরা অলরেডি এরোপ্লেন ইনভেন্ট করে ফেলেছে, কিন্তু এয়ারক্রাফট
in this particular war played a major role. তোমরা ভাবো আকাশে বোমারু বিমান ঘুরে বেড়াচ্ছে এবং হঠাৎ করে বোম ড্রপ করছে সিভিলিয়ানদের ওপরে, এবং যে কোনো বোমারু বিমানের বৈশিষ্ট্য কি, যে কোনো সিভিলিয়ান মারা যেতে পারে। ইউ ক্যান সেপারেট বিটুইন আ সিভিলিয়ান অ্যান্ড আ মিলিটেন্ট গ্রুপ। যারা যুদ্ধে লড়ছে অস্ত্র হাতে তারা তো মিলিটেন্ট গ্রুপ, তারা তো আলাদা। তুমি you were at we have already seen during the Hamas attack or during the Ukraine war, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটাল ভেঙে যাচ্ছে, শিশুদের পড়ার জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। So aircraft plays a very major role enabling the strategic bombing of on the population. And this war for the first time have seen the delivery of the 2 nuclear weapons ever used on the war. এখনো পর্যন্ত ওই ধরনের তেজস্ক্রিয় ওয়েপন এই দুটো ওয়ার্ল্ড ওয়ারের পরে, হিরোশিমা এবং নাগাসাকিতে দুটো বোম্বিং করার পরে আর আমরা এই ধরনের অ্যাটমিক বোম্বের ইউজ দেখিনি। ইউ ক্যান সি দ্য মাশরুম ক্লাউড অ্যাবভ দ্য নাগাসাকি after the atomic bombing on the 9th August 1945. এই ছবি দেখে দেখে তোমরা অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু যারা এই ছবি প্রথম দরজা খুলবে, যারা এই ছবি প্রথমবার দেখেছে তারা জানে যে এর ভয়াবহতা কি। এর আগে এরকম ডেঞ্জারাস ওয়ার, এরকম ডেডলিয়েস্ট ওয়েপনের ইউজ তারা দেখেনি। ফলে পৃথিবীর যে পরিবর্তন, পৃথিবীর যে চেঞ্জ বলা যেতে পারে, এই দুটো ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীর মধ্যে চেঞ্জ আনে। প্রথমবার এই যে ট্যাঙ্কের ইউজ, এর আগেও ট্যাঙ্ক ইউজ হয়েছে কিন্তু খুব বেশি পরিমাণে ট্যাঙ্কের ইউজ এই প্রথম হয় এখানে। এই যেটা বিখ্যাত ছবি পরবর্তীকালে তোমরা জানবে, দিস ইজ জার্মানিতে, এখানে লাল পতাকা, লেফট উইং পলিটিক্স, তোমরা সিপিএম এর পতাকা মনে করতে পারো, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি স্ট্যালিনের পতাকা। রাশিয়াতে স্ট্যালিনের সময়ের পতাকা, তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। রেজিং আ ফ্ল্যাগ ওভার দ্য রাইটস্টেগের এই বিরাট বড় লাল পতাকাটা তুলছে এই সোলজার। ফলে আমরা কি দেখছি, আমরা এই ওয়ারের ফলে গোটা ইউরোপ জুড়ে ফ্যাসিজম ইন ইউরোপ, স্প্যানিশ সিভিল ওয়ার পরবর্তীকালে, মানে ইউরোপের মানচিত্রটা পুরো বদলে দেয় এই দুটো ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই কনটেক্সটে যদিও মেজর বারবারা লেখা হচ্ছে অনেক আগে, দুটি ওয়ার্ল্ড ওয়ারের আগে 1905-এ, কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের পরিবেশ সেই মুহূর্তে তৈরি হয়ে গেছে, মানুষের লেখার মধ্যে তার রিফ্লেকশন পড়ছে। ফলে সেই কনটেক্সটে, এই মডার্নিজমের কনটেক্সটে আমাদের কিন্তু মেজর বারবারাকে পড়তে হবে। দিস পার্টিকুলার ওয়ারফেয়ার রেজাল্টিং ইন 70 to 85 মিলিয়ন ফেটালিটিস মানে ডেথ, এত মৃত্যু। ভাবতে পারছো, আগেরটাতে ছিল 9 মিলিয়ন, এটাতে 70 to 85 মিলিয়ন ইন্টু 10 লাখ করো, নিয়ার অ্যাবাউট 7 কোটির বেশি, 8.5 crore, 9 crore. Millions of people died due to genocide, including the Holocaust. এই হলোকস্ট টার্মটা জেনে রাখো। হলোকস্ট মানে হচ্ছে কিলিংস অফ দ্য ইউরোপিয়ান জিউস। ইউরোপে যারা যারা ইহুদি, তাদেরকে সিস্টেম্যাটিক কিল করা হয়, তাদেরকে মারা হয়, এই নাৎসি জার্মানির লোকেরা মারে। এই পুরো যে ঘটনাটা, হিস্টোরিক্যাল হ্যাপেনিং ইজ নোন অ্যাজ হলোকস্ট। ফলে আমাদেরকে যদি জর্জ বার্নার্ড শয়ের প্লে পড়তে হয়, তাহলে দুটো ওয়ার্ল্ড ওয়ারের কনটেক্সট, তার সঙ্গে সঙ্গে মার্কসিজমের কনটেক্সট, এবং অফকোর্স একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মুভমেন্ট হুইচ ইজ নোন অ্যাজ মডার্নিজম। মডার্নিজম কি? Modernism is an intellectual movement in art, literature, philosophy that emerged in the Western society, that is in the Europe. এবং এই যে আধুনিকতা, এটাকে বাংলা করলে বলা যায় আধুনিকতা, অর্থাৎ সাহিত্যের মধ্যে রোম্যান্টিসিজম এবং ভিক্টোরিয়ান এলিমেন্ট আস্তে আস্তে ইরেজড হয়ে আধুনিক জিনিসপত্র আসছে। এই আধুনিকতার মধ্যে অনেক ধরনের
এর অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক রয়েছে। এই আধুনিকতা মানে তুমি দেখতে পাচ্ছ এটা বিখ্যাত পেইন্টিং পাবলো পিকাসোর আঁকা, যেখানে মানুষকে মানে মানে আমরা যেরকম ইন জেনারেল একটা পোর্ট্রেট বলতে বুঝি, একদম ফটোগ্রাফি গেলে এত দেখাচ্ছে না, ভেঙে যাওয়া চুড়ে যাওয়া মানুষ, মানে অ্যাজ এফ মানুষের সাবজেক্টিভিটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। এই যে এই আধুনিকতা, এই দুটো ওয়ার্ল্ড ওয়ারের ফলে আমরা পরবর্তীকালে মডার্নিজম নিয়ে প্রচুর ডিসকাস করব, মানুষের কনসিয়াসনেসকে সামনে আনার যে চেষ্টা, ফলে মডার্নিজম রিপ্রেজেন্টেড আ ব্রেক ফ্রম দ্য ট্র্যাডিশনাল ফর্ম অফ আর্ট। সাধারণত আমরা যাকে আর্ট বলে ধরি, যাকে আমরা লিটারেচার বলে ধরি, তার বাইরে তাকে একটা ব্রেক হিসেবে এই 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 মডার্নিজমের জন্ম হচ্ছে। ফলে এই বার্নার্ড শয়ের লেখা মেজর বারবারা ইজ অলসো আ মডার্ন টেক্সট, ভিক্টোরিয়ান টেক্সট নয়, অনেকটাই মডার্ন টেক্সট, কারণ সমাজকে প্রশ্ন করছে। বলো এতদূর তোমাদের ক্লিয়ার হয়েছে? এই কনটেক্সট গুলো মনে থাকবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সোশ্যালিজম, মার্কসিজম, মডার্নিজম, এগুলো জানতে হবে এই শব্দগুলো বার্নার্ড শয়ের নাটক পড়তে গেলে। বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার হয়েছে মোটামুটি? মৌমিতা? স্যার এই সব কি নোট করে রাখতে হবে? হ্যাঁ একটু নোট করে রাখ, এটা কবিতা বুঝলি, একটু নোট করে রাখ, এই শব্দগুলো অ্যাটলিস্ট নোট করে রাখ, ঠিক আছে? তাহলে আরেকবার একটু বলে দিন। স্যার সোশ্যালিজম একটা বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দেন। কোনটা বুঝতে পারলি না বল একবার? সোশ্যালিজমটা? সোশ্যালিজম। সোশ্যালিজম তো? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা আমি কবিতা আমাকে যেটা বললো সেটা আমি একটু মানে পরপর ঠকে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তো স্যার বলছি নোট করব। হ্যাঁ নোট করবি, ঠিক আছে। Socialism, what is the meaning of the word socialism? Socialism means every means of production, PRODUCTION, production has been owned by, owned মানে যার মালিক, owned by the government, GOVRNMENT, গভর্নমেন্ট মিনস সরকার, গভর্নমেন্ট স্ল্যাশ দিয়ে বলা যেতে পারে পাবলিক, যেখানে পুরোটার এই সোশ্যালিজম মানে যেখানে এভরি মিনস অফ প্রোডাকশন, সমাজের সবকিছু, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন সিস্টেম, ইভেন ইউর হাউস, তোমার কোনো ব্যক্তিগত সম্পত্তি কিন্তু সোশ্যালিজমে থাকবে না, ইট ইজ ওন্ড বাই দ্য গভর্নমেন্ট। সো সোশ্যালিজম এই যে ভাবধারা, এটা কাদের ভাবধারা? বাই দ্য by the Marxist people. Marxism, MARXISM, এই বিলিফ সিস্টেম থেকে সোশ্যালিজম এসছে। জর্জ বার্নার্ড শ, BRNARD, আচ্ছা স্পেলিং খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি কেন লিখতে, কারণ লিখলে স্পেলিংগুলো ঠিক হবে, যত বেশি লিখবে অত বেশি স্পেলিং ঠিক হবে। সো এই যে এই মার্কসিজম বা এই মার্কসিস্টরা তারা বিশ্বাস করতেন সোশ্যালিজমে। বার্নার্ড শর লেখার মধ্যে সোশ্যালিজম বারবার এসছে, আমরা আবারও পড়বো আরো ভালো করে যখন পড়বো। তো সোশ্যালিজম মানে হচ্ছে ওনার অফ দ্য এভরি মিনস অফ প্রোডাকশন। এই গল্পের মধ্যে আমরা দেখেছি বারবার যে এই যে আগের দিন আমি বলছিলাম যে ধনী দরিদ্র বৈষম্য, মার্কস দুই ধরনের ক্লাস অফ পিপলের কথা বলেছেন, আমি একটু তোদেরকে দেখিয়ে দিচ্ছি, তোরা দেখতে পাবি। One is bourgeois and another is proletariat, আগের দিন বলেছিলাম তো, প্রোলেটারিয়ান এবং বুর্জোয়া, এরা কারা? বল কারা? হ্যাঁ বল, বলবি কেউ? Sir, bourgeois is a class of business owner or merchant. Right. And who are the proletarians? তারপরটা দিন is a social class of wage earners. Right. So
প্রোলেটারিয়ান আর বেসিক্যালি সর্বহারা, দে আর বেসিক্যালি ওয়েজ আর্নার। তারা এক্সপ্লয়েটেড হয় সমাজে, আর এক্সপ্লয়েট করে কারা? যারা এই মিনস অফ প্রোডাকশন যারা কন্ট্রোল করে। সো অ্যাকর্ডিং টু দ্য মার্কসিস্ট ফিলোসফি, দ্য প্রোলেটারিয়েট, স্পেলিং লিখতে পাচ্ছিস PROLETARIAT, the proletariat are an exploited class who are forced to accept the meager wages in return for operating the means of production. তারা এই যে উৎপাদন ব্যবস্থায় তারা হচ্ছে রিসিভিং এন্ডে তাদেরকে এক্সপ্লয়েট করে। তারা এক্সপ্লয়েট করে which these means of production belong to the bourgeois, BOURGEOISIE. Please note down the spelling proletariat and bourgeois. যে কোনো মার্কসিস্ট ফিলোসফার will essentially believe that society is a society of class conflict. ক্লাস কনফ্লিক্ট মানে শ্রেণী সংগ্রাম। যে কোনো সোসাইটির মধ্যে ক্লাস কনফ্লিক্ট থাকবে, এটা মার্কসিস্টরা বিশ্বাস করে। এবং সমাজে দু ধরনের মানুষ থাকবে, যাদের সবকিছু আছে, বুর্জোয়া আর প্রোলেটারিয়েট, দে আর ক্লাস অফ দ্য সর্বহারা অর ওয়েজ আর্নার্স। এবং মার্কসিস্টরা বিলিভ করে এই পৃথিবীতে একদিন যে জিনিসটা হবে সেটা হচ্ছে দ্য রেভলিউশন of the proletariat. এই সর্বহারারা একদিন বিপ্লব করবে, বুর্জোয়াদের হারাবে এবং এই রাষ্ট্রীয় ব্যবস্থা দখল করে নেবে বিপ্লবের মাধ্যমে। দ্যাট ইজ দ্য রেভলিউশন অফ দ্য প্রোলেটারিয়েট। এর ফলে কি এস্টাবলিশড হবে? যে সিস্টেমটা এস্টাবলিশড হবে তার নাম আগেই বলেছি সোশ্যালিজম, যেখানে কোনো শ্রেণী বৈষম্য বা ক্লাস বলে কিছু থাকবে না। ইট উইল এসেনশিয়ালি অ্যাবলিশ দ্য কনসেপ্ট অফ দ্য ক্লাস। বাট এত হাজার হাজার বছর পরেও, মানে Marx was born in 1818. Marx wrote his famous Communist Manifesto in 1843, and today is 2024. সারা পৃথিবীতে বিভিন্ন মার্কসিস্ট স্টেট তৈরি হয়েছে। রাশিয়াতে হয়েছে, চায়নাতে হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন স্টেটে হয়েছে, ইনক্লুডিং পশ্চিমবঙ্গ। তা সত্ত্বেও এই বুর্জোয়া এবং প্রোলেটারিয়েটের কোনোদিন বৈষম্য ঘোচেনি। এই যে ক্লাস বা শ্রেণী, ইকোনমিক ক্লাস, অর্থের ফলে তৈরি শ্রেণী, তাদের বৈষম্য ঘোচেনি। ফলে এত সহজে যতই বার্নার্ড বা মার্কসিস্টরা বলুক না কেন যে শ্রেণী বৈষম্য ঘুচিয়ে দাও, সম্ভব নয়। বার্নার্ড নিজেও এই বিষয়ে খুব আইডিয়ালিস্টিক ছিলেন না। তিনিও বিভিন্ন সময়ে কোয়েশ্চেন করে গেছে এটা আদৌ সম্ভব কিনা। কিন্তু যেহেতু হি ওয়াজ আ সোশ্যালিস্ট, তাই তিনি সোশ্যালিজমকে সবসময় সাপোর্ট করে গেছেন। পরিষ্কার? বল, সোশ্যালিজম ক্লিয়ার? হ্যাঁ স্যার। জলের মতো? হ্যাঁ। বেশ, পরে ক্লাসে জিজ্ঞেস করবো, পড়াতে পড়াতে, নেক্সট ক্লাসে। ঠিক আছে স্যার। সোশ্যালিজম বলে দিয়েছি। আচ্ছা, আর যে শব্দগুলো ইউজ করলাম, ওয়ান ইজ Victorianism. What is Victorianism? Victorianism is the era of the Queen Victoria. The era মানে যুগ, era of Queen Victoria from 1837 to 1907, almost 70 years. This is the era of morality. এক ধরনের সবার মধ্যে নৈতিক জিনিসপত্র রাখা, নীতির জয়গান করা, এই জিনিসপত্রগুলো ভিক্টোরিয়ান পিরিয়ডে মেনটেন করা হতো। ঠিক আছে? ফলে দ্য ইরা অফ দ্য মরালিটি, এই পিরিয়ডেই আমরা দেখতে পাচ্ছি দ্য ইরা অফ দ্য কলোনিয়ালিজম স্প্রেড করে, ঔপনিবেশিক শাসন। ফলে ইংল্যান্ড একটা খুবই শক্তিশালী রাষ্ট্র হিসেবে রাষ্ট্রতে রূপান্তরিত হয়। এই পিরিয়ডে জন্ম হচ্ছে কার? বার্নার্ড শ। কিন্তু বার্নার্ড শ এক্সটেন্ড করছে ফ্রম ভিক্টোরিয়ান পিরিয়ড টু মডার্নিজম, একদম আধুনিকতা পর্যন্ত। মডার্নিজম কি? আগের ক্লাস একটু কি বললাম, মডার্নিজম ইজ নোন অ্যাজ আ পিরিয়ড ফ্রম
1901 অনেকে বলে 1910 to 1950 is the era of the modernism. এর পরে শুরু হচ্ছে পোস্ট মডার্নিজম ফ্রম 1950 টু অনওয়ার্ডস। এখনো বলে লোকে পোস্ট মডার্নিজমে চলছে। পোস্ট মডার্ন, এই যে আধুনিকতাবাদ, ইটস এন ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় লিটারেচার, আর্টস, ফিলোসফি সমস্ত স্তরেই এই মুভমেন্ট চলেছিল। কোনো একটা স্তরে এই মুভমেন্ট আটকে ছিল না। ফলে এই যে ট্র্যাডিশনাল ফর্ম অফ আর্ট, তাকে প্রথমবার এই মডার্নিজম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে লিটারেচারের কাজ কেবলমাত্র আর্টের কথা বলা নয়, সমাজের কথা বলা, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলা, মার্জিনালাইজড সেকশন বা পার্শ্বরেখায়িত মানুষের কথা বলা। সেইটা কিন্তু এই মডার্নিজমের মধ্যে দিয়ে প্রথম বলা শুরু হয়। আরো অনেক জিনিস শুরু হয়, সেটা আমরা পরে ডিসকাস করব। এছাড়া আর কি বললাম, আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস বলেছি, and they are World War One, World War Two, দুটো ওয়ার্ল্ড ওয়ার, this from 1914 to 18 and this particular war from 1939 to 1945. The dangerous war, যেখানে নিউক্লিয়ার ওয়েপনের ইউজ দেখা যায়। This is also a war in which the 1/3 of the European population got completely abolished. এই দুটো ওয়ার্ড মানুষ সম্পর্কে, মানুষের চেতনা, মানুষের ভাবনাকে পরিবর্তন করে দেয়। বুঝতে পারছিস? ফলে মানুষের যে ওয়ার সম্পর্কে ধারণা, সেটাই বদলে যায় এই দুটো ওয়ার্ল্ড ওয়ারের ফলে। বল, পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার, পরিষ্কার। এবার আমি দাঁড়া একটু তোদেরকে আমি ক্যারেক্টারিস্টিক্স মানে কি রে? বৈশিষ্ট্য অফ বার্নার্ড শজ প্লেস। বার্নার্ড শয়ের প্লের একটু বৈশিষ্ট্যগুলো, তার বেসিক যে ক্যারেক্টারিস্টিকগুলো, সেই ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। করলে তোরা ধরতে পারবি যে মানে বেসিক্যালি বার্নার্ড শ কি ধরনের জিনিসপত্র নিয়ে লেখার চেষ্টা করেছেন, এবং বার্নার্ড শয়ের কয়েকটা কোটেশনও আমি একটু দেখাবার চেষ্টা করব। দাঁড়া, ধরে দেখ, সহজ না হলে তোরা তো বুঝতে পারবি না। একটু চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি, যাতে অলরেডি এই বার্নার্ড শয়ের প্লে নিয়ে খানিকটা তোরা দেখতে পাচ্ছিস তো? কি রে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। দেখ, জর্জ বার্নার্ড শ is basically a socialist propagandist. Propaganda মানে কি? What is the meaning of the word propaganda? Propaganda. প্রোপাগান্ডা মানে কি? স্যার, উদ্দেশ্য। খানিকটা এক ধরনের উদ্দেশ্য। প্রোপাগান্ডা মানে হচ্ছে এক ধরনের বলা যেতে পারে প্রচার। ধরো যে আমি একটা প্রোপাগান্ডা ছড়ালাম যে এই ক্লাসে তানিয়া পরবর্তীকালে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হতে চলেছে। হতে হয়তো চাইনি, এক ধরনের রিউমার, হয়তো
হচ্ছে না, ধরো যে কবিতা আমি বললাম যে হয়তো নেক্সট 2 বছরের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হতে চলেছে। সো ইট ইজ বেসিক্যালি আ ডেলিবারেট স্প্রেড অফ ইনফরমেশন। যখন আমি ইচ্ছে করে কোনো ইনফরমেশন, কোনো তথ্য, কোনো আইডিয়া, কোনো ধারণা প্রচার, রিউমার্স মানে গুজব। So propaganda is the deliberate spread of information, ideas or rumors to help or harm a person. Propaganda দুটোই করতে পারে, ক্ষতিও করতে পারে, আবার কি করতে পারে, উপকারও করতে পারে। আ পার্সন, একজন ইন্ডিভিজুয়াল, আ গ্রুপ মানে একটা দল, আ মুভমেন্ট একটা একটা আন্দোলন, ইনস্টিটিউশন বা নেশন। তাহলে প্রোপাগান্ডা, আমরা প্রোপাগান্ডাকে পজিটিভ লাইটেও দেখতে পারি, আবার উই ক্যান অলসো সি প্রোপাগান্ডা ইন নেগেটিভ লাইট টু। সো প্রোপাগান্ডা মানে ডেলিবারেট স্প্রেড অফ ইনফরমেশন, আইডিয়াস। রাজনীতির ক্ষেত্রে ভয়ঙ্করভাবে প্রোপাগান্ডাকে ইউজ করা হয়, তোরা বুঝতেই পারছিস। কোনো মিস স্যার ইনফরমেশন, স্যার বল। স্যার বলছি প্রপাগান্ডাটা আরেকবার বুঝিয়ে দেন তো। Propaganda is the deliberate spread of information. Deliberate মানে ইচ্ছাকৃত, ইন্টেনশনাল স্প্রেড অফ ইনফরমেশন। ধরা যাক আমার ইচ্ছে হয়েছে আমি কোনোভাবে আমার কলেজের কয়েকজন টিচারের সম্পর্কে একটা ভুল ইনফরমেশন স্প্রেড করব। আমি বললাম ফর এক্সাম্পল, অরিন্দম স্যার একেবারেই ক্লাস নেন না, অরিন্দম স্যার ক্লাসের মধ্যে গিয়ে ঘুমান, তোরা বলবি। সো দ্যাট ইজ অলসো প্রোপাগান্ডা। আবার তোরা বলবি, তোরা যে কৃষ্ণচন্দ্র কলেজে মোটামুটি ক্লাস হয়, আমি এক্সাম্পল দিচ্ছি, খুবই ভালো ক্লাস হয়, আমি বলছি মোটামুটি ক্লাস হয়, তোরা কাউকে বললি যে দারুণ ক্লাস হয়, ঠিক আছে, ফলে সেটাও আর একটা প্রোপাগান্ডা। সেটা পজিটিভ প্রোপাগান্ডা, লোকজনের কাছে ডিপার্টমেন্টের নাম বাড়লো, আর এটা হচ্ছে নেগেটিভ প্রোপাগান্ডা, ঠিক আছে। ফলে আমি যে মুহূর্তে আমি ইউজিং দ্য ওয়ার্ড প্রোপাগান্ডা প্লেস, মানে সেই পার্টিকুলার নাটকের উদ্দেশ্যই হচ্ছে, বা প্রোপাগান্ডা লিটারেচার, সেই পার্টিকুলার লিটারেচারের উদ্দেশ্যই হচ্ছে টু স্প্রেড ইনফরমেশন, টু স্প্রেড সাম ফর্ম অফ পলিটিক্যাল, সোশ্যাল ইডিওলজি, কালচারাল ইডিওলজি মানে আদর্শ, সেটাকে স্প্রেড করা, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। ধরা যাক আই বিলিভ ইন মার্কসিজম, আমি মার্কসিজমের উপর বিশ্বাস করে আই এম রাইটিং আ প্লে on the exploitation of the working class and I am showing that play in various villages. আমি গোটা দুবরাজপুর জুড়ে, বীরভূম জুড়ে, বিভিন্ন গ্রামে গ্রামে সেই নাটক দেখিয়ে বেড়াচ্ছি, showing the exploitation of the working class by the bourgeois, showing the exploitation of the proletariat by the bourgeois. That will be a propaganda play. পরিষ্কার? প্রোপাগান্ডা প্লে এবং শুধু প্লে বা এনি ফর্ম অফ শুধু লিটারেচারের পার্থক্যটা হলো যে প্রোপাগান্ডা প্লেস দে জেনারেলি এম ফর সোশ্যাল অর পলিটিক্যাল ইডিওলজি। এগুলো জেনারেলি পলিটিক্যাল প্লে হয়। আমার যখন ডেলিভারের উদ্দেশ্য থাকে তখন কোনো ইনফরমেশনকে আমি স্প্রেড করব, কোনো ধারণাকে আমি পপুলারাইজ করব, এস্টাবলিশ করব। পরিষ্কার? হ্যাঁ স্যার পরিষ্কার। Propaganda is often biased or misleading and is used to promote a particular viewpoint. অনেকে মনে করে এটা বায়াস, এক পক্ষদুষ্ট, কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউকে এস্টাবলিশ করতে প্রোপাগান্ডা ব্যবহার করা হয়, কোনো একটা পলিটিক্যাল এজেন্ডাকে সাকসেসফুল করতে প্রোপাগান্ডা ব্যবহার করা হয়, অনেকে বিশ্বাস করে, ঠিক আছে, কোনো পাবলিক ওপিনিয়নকে ইনফ্লুয়েন্স করতে, ম্যানিপুলেট করতে আদার পিপলস বিলিফ প্রোপাগান্ডা ইউজ করা হয়। কিন্তু বার্নার্ড শ, যেহেতু বার্নার্ড শ ওয়াজ আ মার্কসিস্ট, he was an unapologetically Marxist. Unapologetically means who doesn't care for apology. তিনি অ্যাপোলজিতে বিশ্বাস করেন না, সেজন্য তিনি সোশ্যালিস্ট প্রোপাগান্ডিস্ট। তিনি বিশ্বাস করেন যে সোশ্যালিজমের প্রোপাগান্ডা করা দরকার, সোশ্যালিজমকে ছড়ানো দরকার, সেজন্য তিনি একজন সোশ্যালিস্ট প্রোপাগান্ডিস্ট। রিমেম্বার, বার্নার্ড শ ইজ অলসো দ্য উইনার অফ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার in 1925. শর্ট কোয়েশ্চেন করতে পারে,
জর্জ বার্নার্ড শ কবে নোবেল প্রাইজ উইন করেছে? অনেক সময় দেয় 1925। পরিষ্কার? বেশ, তাহলে আমি আরো বেশ কয়েকটা নতুন ওয়ার্ড তোদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিই। সো বার্নার্ড শ বিকেম আ ভেজিটেরিয়ান, পরবর্তীকালে তিনি ভেজিটেরিয়ান হয়ে যান। আ সোশ্যালিস্ট, আগেই বলেছি। আ স্পেল বাইন্ডিং অরেটার, স্পেল বাইন্ডিং মানে মানে এত ভালো কথা বলতেন যে লোকে হাঁ হয়ে শুনতো। স্পেল বাউন্ড মানে অবাক হয়ে যাওয়া, ম্যাজিক্যাল স্পেলের মধ্যে থাকা। স্পেল বাইন্ডিং অরেটার, দুর্দান্ত বলতে পারতেন। অরেটার মানে ডেমাগগ, কথা বলতে পারে যে ভালো। আর পলেমিসিস, পলেমিসিস মানে একজন মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি যে বেসিক্যালি মানে প্রতিবাদ করে। আমরা এক্স্যাক্ট পলেমিসিস্টের মানে দেখে নেব। এই যে প্রতিবাদ করে, আর্গুমেন্ট করে। Polemicist means a person who is skilled at making forceful arguments in speech or in writing, and who strongly attacks or defends a particular opinion. আমি ক্লাসের মধ্যে যে নতুন নতুন শব্দগুলো শেখাচ্ছি সেগুলো প্লিজ তোমরা একটু নোট ডাউন করো। এই ক্লাসে হোক, এর পরের জীবনে যে কোনো জায়গায় হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে হোক, এই ওয়ার্ডগুলো কাজে লাগবে। ঠিক আছে? ফলে পলিমিসিস্ট, প্রোপাগান্ডিস্ট, প্লিজ নোট ডাউন দিস ওয়ার্ডস অ্যান্ড ইউজ দেম ইন ইউর আনসার্স। ওকে? কেবলমাত্র এবং কেবলমাত্র টেক্সট নয়, সেই টেক্সট রিলেটেড অন্যান্য বিভিন্ন কনসেপ্টের জ্ঞানও প্রচণ্ড পরিমাণে দরকার। ঠিক আছে? ফলে polemicist is a person who is skilled at making forceful arguments. আমি তো এই প্রত্যেকটা শব্দের মানেও দেখাচ্ছি, তোমরা নোট ডাউন করে নেবে খাতায়। ঠিক আছে? So polemicist is a person who is skilled at making forceful arguments in speech or in writing, and who strongly attacks or defends a particular opinion. কোন একটা ওপিনিয়নকে অ্যাটাক করে, উড়িয়ে দেয়, মানে না, অথবা ডিফেন্ড করে। অন্য কেউ কথা বললে তার বিপক্ষে তার সামনে দাঁড়ায়। সো বার্নার্ড শ এরকম একটা প্লে রাইট, যে বুঝতে পারছো তার ধরনটা। মার্কসিস্ট, সোশ্যালিস্ট, প্রোপাগান্ডিস্ট, a spellbinding orator, a polemicist, and then a playwright. And he became the force behind the newly established Fabian Society. এই জিনিসটি কি, এই শব্দটি তোমরা পরবর্তীকালে বারে বারে পাবে, ফ্যাবিয়ান সোসাইটি। স্যার পলিমিসিস্টের ডেফিনেশনটা আরেকবার বলে দিন। আরেকবার বলছি, পলিমিসিস্ট মিন্স আ পারসন, একজন মানুষ, হু ইজ স্কিলড অ্যাট মেকিং ফোর্সফুল আর্গুমেন্টস, যে শক্তিশালী আর্গুমেন্ট করতে, যুক্তি দিতে পছন্দ করে। ইন স্পিচ অর ইন রাইটিং, কথায় অথবা লেখায়। অ্যান্ড হু স্ট্রংলি অ্যাটাকস, ধরে যাক আমি একজন মার্কসিস্ট, আমি তো মার্কসিজমকে ডিফেন্ড করব, এবং আমি অ্যাটাক করবো কাকে? ক্যাপিটালিজমকে করব, তাই তো? ফলে বার্নার্ড শ যদি একজন পলিমিসিস্ট হয়, তিনি তার প্রতিটা লেখার মধ্যে বুর্জোয়াকে, ক্যাপিটালিস্ট ফোর্সকে, ইন্ডাস্ট্রিকে অ্যাটাক করেছেন, আর ডিফেন্ড করেছেন প্রোলেটারিয়েটকে, ডিফেন্ড করেছেন মার্কসিস্টকে। ফলে একটা ওপিনিয়ন, একটা ইডিওলজি, একটা আইডিয়া, একটা বিলিফ সিস্টেমকে যে স্কিলফুলি আর্গুমেন্টের মধ্যে দিয়ে সাজায়, সুন্দর করে যুক্তি নির্ভর বাক্য তৈরি করে, যুক্তির জাল তৈরি করে, হি ইজ নোন অ্যাজ polemicist. Aristotle was a polemicist. Plato was a polemicist. Most of the Greek philosophers were polemicists. ক্লিয়ার? বল ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বল রে। হ্যাঁ স্যার। বেশ বেশ, আমি সবসময় বলি, আমি চাই যে তোরা প্রশ্ন কর, প্রশ্ন না করলে তুমি বুঝতে পারছি না ক্লাসটা হচ্ছে কিনা। বলে অনেকে বলে যে অনলাইন ক্লাস মানে স্যারেরা বকে যায়, ছাত্ররা চুপচাপ থাকে। আমার ক্লাসে সেটা হবে না। তোরা প্রশ্ন করবি, তোরা কাউন্টার কোয়েশ্চেন করবি, বলবি যে কিচ্ছু বুঝতে পারছি না। আমি 10 বার করে বোঝাবো, কিন্তু বোঝানো হয়ে গেলে প্রশ্ন করব, ক্লাসের মধ্যে তোদেরকেও জিজ্ঞেস করব। ঠিক আছে? সো ইট উইল বিকাম ইভেনচুয়ালি অ্যান ইন্টারঅ্যাক্টিভ ফোরাম। এবং মানে আমার
অন্তত অনলাইন ক্লাসে অনেকেই বলেছে যে মোটামুটি অফলাইনের মতোই, অতটা না হলেও মোটামুটি একটা ইম্প্যাক্ট হয়, মানে তোরা কিছু শিখে যাবি, এরকম হবে না কিছু বুঝতে পারবি না। কারণ আমি অনেক ধরনের টুল ইউজ করি, আমি আমি ধরা যাক এই গ্রাফিক ট্যাবলেট ইউজ করি লেখার জন্য, আমি স্ক্রিন ইউজ করি, আমি প্রেজেন্টেশন ইউজ করি, ফলে তোরা যাতে পুরো একটা ভিজুয়াল অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাস, আমি সেই চেষ্টা করি। ফলে বুঝতে পারলাম না এই জিনিস যেন না হয়, ঠিক আছে? বেশ, তাহলে so Bernard Shaw became actually a founder of this Fabian Society. What is a Fabian Society? সোসাইটি মানে বুঝতেই পারছিস যে তারা যে মানে সমাজ ইন জেনারেল নয়, সোসাইটি মানে একটা অর্গানাইজেশন। ধরো যে আমি খুললাম উইডোয়ার্স সোসাইটি, একটা এনজিও, একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেখানে বিধবাদের ভাতা দেওয়া হয় বা উপকার করা হয়। বা আমি খুললাম ধরা যাক ট্রাক ড্রাইভার্স সোসাইটি, এক ধরনের অ্যাসোসিয়েশন। বা আমি খুললাম টিচার্স অ্যাসোসিয়েশন, অল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন, ঠিক আছে? সো সেরকমই একটা সোসাইটি হচ্ছে ফ্যাবিয়ান সোসাইটি। জর্জ বার্নার্ড শ এই সোসাইটি ফাউন্ডার মেম্বার ছিলেন, প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন, এবং আজীবন এই ফ্যাবিয়ান সোসাইটি তিনি মেম্বার ছিলেন। এই ফ্যাবিয়ান সোসাইটি থেকেই যে শব্দটা আসে সেটা হচ্ছে ফ্যাবিয়ানিজম। ফ্যাবিয়ানিজম হচ্ছে যে এক ধরনের সোশ্যালিজমেরই একটা রূপ। ফ্যাবিয়ান মানে সোশ্যালিস্ট হু বিলিভ ইন দ্য evolutionary socialism rather than revolution. এভলিউশন মানে বিবর্তনকামী, এভলিউশন মানে বিবর্তনকামী, যা আস্তে আস্তে পরিবর্তন হয়। আর রেভলিউশন মানে কি? রেভলিউশন মানে কি রে? মানে বল। ডিসকভার, বিপ্লব। বিপ্লব। রেভলিউশন মানে কমপ্লিট চেঞ্জ, ভেঙে দেওয়া, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ফ্রেঞ্চ রেভলিউশন 1789, যেখানে পূর্ব ডাইনাস্টিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সাধারণ মানুষ বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে পুরো রাজতন্ত্রকে অ্যাবলিশ করে কিছুদিনের জন্য। ফলে রেভলিউশন ইজ অ্যাব্রাপ্ট, রেভলিউশন ইজ সাডেন, হঠাৎ করে বিপ্লব হয় দিনের পর দিন মানুষের পঞ্জীভূত ক্ষোভের ফলে। বাট এভলিউশনারি সোশ্যালিজম আস্তে আস্তে অপারেট করে, মানুষের মনের মধ্যে পরিবর্তনটা আস্তে আস্তে আনে। ইটস আ স্লো চেঞ্জ, নট অ্যান অ্যাব্রাপ্ট সাডেন চেঞ্জ। সো Bernard Shaw believe Fabians put their faith in evolutionary socialism rather than revolution. বিশ্বাস করতেন আস্তে আস্তে সমাজের পরিবর্তন হবে, rather than পুরোপুরি রাজতন্ত্রকে অ্যাবলিশ করে দাও, উড়িয়ে দাও, এরকম নয়। So this particular society established in 1884 in London, the Fabians put their faith in evolutionary socialism rather than in revolution. And the name of the society is derived from the Roman general Fabius Cunctator, একজন অত্যন্ত পুরানো নোবেল রোমান জেনারেল। এই যে তার পুরো নাম হচ্ছে খুবই কটমটো, কুইন্টাস ফ্যাবিয়াস ম্যাক্সিমাস ভেরিউকসাস। তিনি প্রায় 203 খ্রিস্টপূর্বাব্দে জন্মেছিলেন। তিনি একজন সোশ্যালিস্ট, মানে তার লেখার মধ্যে বিভিন্ন সোশ্যালিস্ট এলিমেন্ট পাওয়া যায়। তার নাম থেকে এই ফ্যাবিয়ান সোসাইটির নাম করা হয়। বহু বিখ্যাত ফিলোসফার, স্কটিশ ফিলোসফার টমাস ডেভিডসন, সিডনি ওয়েব, তোরা নাম শুনেছিস অ্যানি বেসান্তের, তোর নাম শুনেছিস ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল করতে গিয়ে, এডওয়ার্ড পিস, গ্রাহাম ওয়ালস, এত মনে রাখতে হবে না। এরা অ্যান্ড অফকোর্স জর্জ বার্নার্ড শ, এরা এই ফ্যাবিয়ান সোসাইটি এস্টাবলিশ করে। মানুষের বিভিন্ন মানে দুঃখ যন্ত্রণা সোশ্যালিস্ট লেন্স থেকে যাতে তাকে অ্যাবলিশ করা যায় সেটা দেখার জন্য। ফলে বুঝতে পারছিস বার্নার্ড শ ছিল বেসিক্যালি একজন হিউম্যানিস্ট। মানুষের জন্য তিনি ভাবতেন, মানুষের এই এক্সপ্লয়টেশন নিয়ে তিনি লেখালেখি করতেন, তাই তো? এবং সমাজের সমস্ত ধরনের ঘটে যাওয়া হিপোক্রেসি, হিপোক্রেসি মানে কি? HYPOCRISY, what is the meaning of the word hypocrisy? বল। ব্যঙ্গ করা। হ্যাঁ বল।
স্যার ব্যঙ্গ করা। না, হিপোক্রেসি মানে ঠিক ব্যঙ্গ করা নয়, স্যাটায়ার মানে ব্যঙ্গ করা। হিপোক্রিট মানে আমরা বলতে পারি a person who pretends to have beliefs about what is right, যে মনে করে যে যেটা ঠিক সেটা করা উচিত কিন্তু আসলে সে সেটা করে না, তাকে হিপোক্রিট বলে। হিপোক্রিট মানে হিপোক্রিটের এক্স্যাক্ট বাংলাটা আমি ভুলে গেলাম, দাঁড়া। হিপোক্রিটের এক্স্যাক্ট ভালো বেঙ্গলি মিনিং রয়েছে, তোরা রিলেট করতে। ভণ্ড, অসাধু, কপটচারী, হ্যাঁ, খল, হিপোক্রিট। তাহলে আমাদের সমাজ তো এসেনশিয়ালি হিপোক্রিট সমাজ। সেই হিপোক্রিট সমাজের ক্রিটিসিজম করেছেন জর্জ বার্নার্ড শ। ঠিক আছে? সো হি বিকেম দ্য ফোর্স বিহাইন্ড দ্য নিউলি ফাউন্ডেড ফ্যাবিয়ান সোসাইটি, a middle class socialist group, একটা মধ্যবিত্ত সোশ্যালিস্ট গ্রুপ that aimed at the transformation of the English society not through revolution but through permeation. Permeation মানে আস্তে আস্তে সমাজের ভেতরে স্কিনের মধ্যে যখন কোন একটা মেডিসিন ঢোকে তাকে পারমিয়েট করা বলে, আস্তে আস্তে ইনজেক্ট করছে, যার মধ্যে দিয়ে সোসাইটিজ ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল লাইফ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো এই পরিবর্তনের পক্ষে ছিলেন জর্জ বার্নার্ড শ। বল পরিষ্কার, বল রে পরিষ্কার কিনা? তোরা পরিষ্কার না বললে আমি পরিষ্কার হব না। সোসাইটিটা কি বললেন স্যার? বল। ফেবিয়ান সোসাইটিটা কি বলেন আগে বলে দিন। ফ্যাবিয়ান সোসাইটি হচ্ছে বলা যেতে পারে এক ধরনের অর্গানাইজেশন, এক ধরনের অ্যাসোসিয়েশন, যারা গ্রেট ব্রিটেনে অপারেট করতো, স্পেসিফিক্যালি লন্ডনে অপারেট করতো, ইন 1884 এস্টাবলিশড হয়, এবং দোজ হু বিলিভ ইন দ্য এভলিউশনারি সোশ্যালিজম, সমাজতত্ত্ব, বিবর্তনবাদ জনিত সমাজতত্ত্ব, রাদার দ্যান ইন রেভলিউশন, বিকজ মার্কসিস্টস বিলিভ ইন রেভলিউশন, তারা বিপ্লবে বিশ্বাস করতো, ভেঙে দাও, গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, কিন্তু এরা বিশ্বাস করতো পরিবর্তন আস্তে আস্তে হবে, রাদার দ্যান একটা সাডেন বিপ্লব। পরিষ্কার? হ্যাঁ স্যার। ভেরি গুড। বেশ, আমি আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে পৌঁছে গেছি। আমি সাধারণত 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস নিই, অনেকক্ষণ ধরে চলছে, তোরাও বোর্ড হয়ে গেছিস। আমি অল্প করে কয়েকটা জিনিস বলে দিয়ে পরের ক্লাস থেকে মেজর বারবার পুরোপুরি শুরু করবো। আসলে ব্যাকগ্রাউন্ডটা না হলে বুঝতে পারবি না বারবার, কারণ মেজর বারবার ইজ এ ভেরি ডিফিকাল্ট টেক্সট টু আন্ডারস্ট্যান্ড। আমি টেক্সটও পড়াবো, চিন্তা নেই, আমি ক্লাসের মধ্যে টেক্সটও ধরে ধরে পড়াবো, আগে সামারি পড়িয়ে দেবো, ক্যারেক্টার পড়িয়ে দেবো, তারপরে টেক্সট পড়াবো। তাহলে আমরা যদি বার্নার্ড শয়ের লেখার ক্যারেক্টারিস্টিক দেখি, তাহলে কি কি দেখলাম? একটা হচ্ছে সোশ্যালিজম অ্যান্ড ক্রিটিক অফ দ্য ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে কি? ধনতন্ত্র। আর সোশ্যালিজম হচ্ছে সমাজতন্ত্র, দুটো অ্যাবসলিউট অপোজিট, দুটো পোল। ফলে শয়ের লেখার শ ওয়াজ অ্যান আর্ডেন্ট সোশ্যালিস্ট। আর্ডেন্ট মিন যে সবসময় ফলো করে সোশ্যালিজম। I am using some difficult words in my lecture, but please note down those words. তোরা মানে আমি আমার ক্লাসটা বাইলিঙ্গুয়াল মোডে নিচ্ছি, আমি ইউজিং বোথ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি। হোয়াই? বিকজ যাতে তোরাও আস্তে আস্তে এই ধরনের ইংলিশের সঙ্গে তোদের কানটা অভ্যস্ত হতে শুরু করে। বুঝতে পেরেছিস? সো গেটিং ইউজ টু দিস কাইন্ড অফ অ্যাকাডেমিক ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ পরবর্তীকালে ইন মাস্টার্স লেভেল, ইন লেটার অনার্স লেভেল, 3rd সেমিস্টার 4th সেমিস্টারে এই ধরনের শব্দ যখন আমরা ইউজ করতে আরম্ভ করব, তোদের দেখার চোখটা তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা হবে না। আর্ডেন্ট মানে একজন পুরোপুরি ফলোয়ার অফ সোশ্যালিস্ট, অ্যান্ড মেনি অফ হিজ প্লেস অ্যাকচুয়ালি ক্রিটিক দ্য ইনইকুয়ালিটিস অ্যান্ড ইনজাস্টিসেস। ইনইকুয়ালিটিস মানে কি? অসম বন্টন। ইনজাস্টিস মানে অন্যায়, যাহা ন্যায় নয়। So his plays actually critics. স্যার আর্ডেন্টটা আরেকবার বলুন। Ardent মানে a complete follower, an absolute follower. So Shaw was an ardent socialist, and many of his plays critics মানে কি? সমালোচনা করে, CRITIQUE, critique the inequalities and injustices inherent in capitalist societies. In Major Barbara, for example, he explores
দ্য কন্ট্রাডিকশনস উইদিন চ্যারিটি অ্যান্ড আর্মস ইন্ডাস্ট্রি। উনি দেখান যে কিভাবে এই চ্যারিটির নাম করে, চ্যারিটি মানে কি, দান ছত্র। আমরা দেখবো এই মেজর বারবারাতে একজন মানে মানে একজন মহিলা, তার নাম হচ্ছে বারবারা আন্ডারশ্যাফট। তিনি স্যালভেশন আর্মি হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, একটা খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট চার্চ অ্যাসোসিয়েশন, এই মেয়েটা চালায়। এর বাবা হচ্ছে একজন আর্মস ডিলার, মানে অস্ত্র শস্ত্র তৈরি করে। এবং কি করে মানুষকে ভয় দেখিয়ে অস্ত্রের মাধ্যমে এই স্যালভেশন আর্মি, এই ধর্মের নাম করে অস্ত্র দেখিয়ে লোককে ভয় দেখানো কিভাবে চলছে, সে চ্যারিটির নাম করে। কারণ লোকে খ্রিস্টানিটিতে চ্যারিটিতে দান করছে কোটি কোটি টাকা, $1,000,000। কি করে চলছে সেই যে মানে র্যাকেটটা, সেই যে দিকটা এক্সপোজ করবে বার্নার্ড শ। ঠিক আছে, ফলে বার্নার্ড শ এর প্লের ধরনটা কি, তার মধ্যে সোশ্যাল ক্রিটিক থাকবে, ধনতন্ত্রের সমালোচনা হবে, এবং তার সঙ্গে সঙ্গে সমাজতন্ত্রের কথা বলা হবে। ফলে দ্য প্লে এক্সামিনস দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন মরালিটি, ন্যায়, মানি, টাকার ডিলিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ারের মোড়কে কেমন করে হাজার হাজার টাকার মধ্যে দিয়ে, গল্পটা আমি যখন বলবো তখনই ক্লিয়ার হয়ে যাবে কি করে চলছে তার কথা। এই যে সোশ্যালিজম, এই যে হিপোক্রেসি চার্চের ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে কিভাবে অপারেট করছে তার কথা বার্নার্ড শ বলেন এই মেজর বারবারা নাটকে। ঠিক আছে, এছাড়া বার্নার্ড শ লেখার আর কি কি প্রভাব, ধরা যাক উইমেন্স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি। বার্নার্ড শ উইমেন রাইটের কথা বলেছে এবং জেন্ডার ইকুয়ালিটির কথা বলছে, নারীদের সমান অধিকার। তার বিখ্যাত প্লে পিগম্যালিয়নে আমরা দেখবো, পিগম্যালিয়ন এই প্লেটা সিলেবাসের মধ্যে নেই। He challenges the societal norms that define a person's worth based on their speech and appearance. তোরা কি বাংলায় একটা বিখ্যাত সিনেমা হয়েছিল উত্তম কুমার অভিনীত অগবধূ সুন্দরী, তোরা কি দেখেছিস? না স্যার। দেখেছিস তো? তো এই অগবধূ হ্যাঁ স্যার। সুন্দরী সিনেমাতে দেখা যাবে যে এক সেকেন্ড, this is the cinema where Uttam Kumar was played actually a barrister. Okay, একজন লিঙ্গুইস্ট, সেই ব্যারিস্টার নয়, গগন তার নাম, এবং তার ওয়াইফ ছিল সুমিত্রা। এবং আমরা দেখব যে এই সিনেমাতে বেসিক্যালি কি হয়, কলকাতা বুক ফেয়ারে গগন যায় এবং এই মৌসুমী চট্টোপাধ্যায়, সরি, এই মৌসুমী চট্টোপাধ্যায় একটা বেসিক্যালি বানর নাচিয়ে বেড়ানো একটা মেয়ে, যে সমাজের মার্জিনালাইজ সেকশনে বিলং করে, যে ঠিকমতো কথা বলতে পারে না, ইংরাজি বলতে পারে না, বাংলায় ঠিকমতো বলতে পারে না, ইংরেজিতে দূরের কথা। ঠিক আছে, এবং তাকে এই লিঙ্গুইস্ট এই উত্তম কুমার তার বাড়িতে আনে এবং একটা স্মার্ট আরবান এলিটে পরিণত করে, একটা সুন্দরী শিক্ষিত মহিলাতে রূপান্তরিত করে। এই যে পুরো ট্রান্সফরমেশনটা, যে একটা সাধারণ মানুষকেও একটা একটা সমাজের মানে বলা যেতে পারে সার্কাস দেখানো একটা মেয়েও একটা পলিশড ইন্ডিভিজুয়ালে পরিণত হতে পারে, সেটা এই সিনেমাতে দেখানো হয়। দেখতেই পাচ্ছিস, দ্য মুভি ইজ আ বেঙ্গলি রিওয়ার্কিং অফ দ্য স্টোরি অফ দ্য পিগম্যালিয়ন। জর্জ বার্নার্ড শ লেখা বিখ্যাত প্লে পিগম্যালিয়নের বাংলা রিমেক বলা যেতে পারে, বাংলা বেঙ্গলি অ্যাডাপ্টেশন। ঠিক আছে, সুমিত্রা মুখার্জি, মৌসুমী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তোষ দত্ত, উত্তম কুমার নিজে স্বয়ং অভিনয় করে এই সিনেমাতে। 1981 রিলিজ করে। তোদের বাবারা দাদুদের খুবই প্রিয় সিনেমা অগবধূ সুন্দরী, জিজ্ঞেস করলে জানতে পারবি। সো তাহলে বুঝতে পারছিস বার্নার্ড শ কি, বার্নার্ড শ বিশ্বাস করতো সাধারণ মানুষকে চেঞ্জ, সাধারণ মানুষের নারীর ক্ষমতায়ন, উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, রাইট, এবং নট ইন্ডিভিজুয়ালিজম বাট কালেকটিভিজম। কালেকটিভিজম মানে কি, সবাইকে নিয়ে চলা। শজ প্লেস, কারণ উনি মার্কসিস্ট ছিলেন, উনি সোশ্যালিস্ট ছিলেন, ফলে ইন্ডিভিজুয়াল ডিজায়ার নয় বাট রাদার সোসাইটাল আপগ্রেডেশন, তাতে বিশ্বাস করতেন। ঠিক আছে,
বার্নার্ড শ বিশ্বাস করতেন নট অন দ্য ওয়ার, যুদ্ধে নয়, বাট অন দ্য পেসিফিজম। পেসিফিজম মানে কি? শান্তিতে, যুদ্ধে নয়, শান্তিতে। এই যে ক্যারেক্টারিস্টিক গুলো বার্নার্ড শয়ের প্লের দ্বারা আমি এই দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জর্জ বার্নার্ড শস প্লেস আমি তোদেরকে চ্যাট বক্সে দিলাম। আমি চ্যাট বক্সে দেওয়া ছাড়াও তোদেরকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াটসঅ্যাপে। কারণ চ্যাট বক্সের মুশকিলটা হচ্ছে চ্যাট বক্সে চলে যাবে ইন দ্য সেন্স যে মানে এই মিটিংটা শেষ হয়ে গেলে দ্য চ্যাট বক্স উইল মানে ও চ্যাট বক্সে পুরোটা লেখাও যাচ্ছে না, চ্যাট বক্স পুরোটা মানে ডিসঅ্যাপিয়ার করে যাবে ইন কল মেসেজ। কিন্তু আমি যদি তোদেরকে ওখানে দিয়ে দিই মানে তোদের মেসেজে, তাহলে ওটা থেকে যাবে। ফলে আমি বার্নার্ড শর প্লের ক্যারেক্টারিস্টিকগুলো ওখানে দিয়ে দিচ্ছি। এই তোর কিছু বল তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে তোরা ফলো করতে পারিস। বেশ, আমি দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আর কি? বার্নার্ড শ plays often include a critique of the organized religion. Organized religion মানে 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 দীর্ঘদিন ধরে অর্গানাইজ করা একটা সংগঠিত ধর্ম। ফর এক্সাম্পল হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম প্রত্যেকটাই মানে অর্গানাইজ রিলিজিয়ন। যেহেতু মার্কসিস্টে যেহেতু গডে বিশ্বাস করতো না, দে ডু নট বিলিভ ইন এনি ফর্ম অফ রিলিজিয়ন, তারা বিশ্বাস করতো কেবলমাত্র মানুষের উন্নয়নে, গরিব মানুষের উন্নয়নে। তাই বার্নার্ড শয়ের লেখার মধ্যে আমরা কিন্তু এই ক্রিটিক অফ দ্য অর্গানাইজ রিলিজিয়ন, এটা আমরা খুব ভীষণভাবে মেজর বারবারায় পাবো, ঠিক আছে? এইটাও আমরা কিন্তু দেখতে পাবো। জোয়ান অফ আর্ক বার্নার্ড শয়ের লেখার একটা বিখ্যাত প্লে, তাতেও রয়েছে। আর কি? আর দ্য ইস্যু অফ দ্য ক্লাস স্ট্রাগল অ্যান্ড মোবিলিটি। আচ্ছা, মোবাইল মানে কি? মোবিলিটি মানে কি? মোবিলিটি মানে মুভমেন্ট। মোবাইল এসছে, চলভাস যন্ত্র, তাই তো? ফলে ক্লাস স্ট্রাগল মানে কি? শ্রেণী সংগ্রাম। এবং এই শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে অনেক ক্লাস ওপরে উঠছে, আবার অনেক ক্লাস তলায় নামছে। এই যে ক্লাসের যে মোবিলিটি, ক্লাসের যে এদিকে ওদিকে ওঠা বা তার পতন, এই বুর্জোয়া এবং প্রলেতারিয়েতদের লড়াই, সেটাও কিন্তু জর্জ বার্নার্ড শয়ের প্লের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কি কি বৈশিষ্ট্য? 1 নম্বর, সোশ্যালিজম অ্যান্ড দ্য ক্রিটিক অফ দ্য ক্যাপিটালিজম, সমাজতন্ত্র এবং ধনতন্ত্রের সমালোচনা, সমাজতন্ত্রের জয়গান করা। দ্য রাইট অফ দ্য উইমেন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করা। ম্যারেজ অ্যান্ড সেক্সুয়াল মরালিটি, বার্নার্ড শ কিন্তু ম্যারেজে বিলিভ করতো না, তিনি বিশ্বাস করতেন না কোনো ধরনের সেক্সুয়াল মরালিটিতে। ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড কালেকটিভিজম, বিশ্বাস করতেন সাধারণ মানুষের উন্নয়নে এবং কালেকটিভ উন্নয়ন রাদার দ্যান একজনের উন্নয়ন। ওয়ার অ্যান্ড পেসিফিজম, বিশ্বাস করতেন না ওয়ারে, শান্তিতে বিশ্বাস করতেন। হি ক্রিটিক্স দ্য অর্গানাইজড রিলিজিয়ন, দ্য রোল অফ দ্য রিলিজিয়ন অ্যান্ড মরালিটি, অ্যান্ড হি বিলিভস দ্যাট ক্লাস স্ট্রাগল উইল ইভেনচুয়ালি পারসিস্ট, এবং সেখানে আলটিমেটলি প্রলেতারিয়েতদের জয় হবে, বুর্জোয়াদের নয়। তার বিখ্যাত প্লে বার্নার্ড শয়ের মিসেস ওয়ারেন্স প্রফেশন কি নিয়ে লেখা? প্রস্টিটিউটদের নিয়ে লেখা। ভাবতে পারছিস, একজন প্লে রাইট, একজন ভিক্টোরিয়ান প্লে রাইট, তার প্রথম প্লে লিখছেন প্রস্টিটিউটদের নিয়ে। এই মেজর বারবারাও একটা খুবই ইম্পর্টেন্ট টেক্সট, যেখানে আমরা দেখব যে এই অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফট, যেদিন বেসিক্যালি রিচ এবং সাকসেসফুল মিউটিনিশনস মেকার, অস্ত্র তৈরি করেন, তার যে হিপোক্রেসি সমাজে কেমন করে রিভিল করা হবে। তার মেয়ে এই গল্পের মূল চরিত্র মেজর বারবারা আন্ডারশ্যাফট, যার নাম মেজর কেন? কারণ মেজর একটা মিলিটারি ডেজিগনেশন, এবং এই মেজর ডেজিগনেশনটা দেওয়া হচ্ছে কাকে? এই স্যালভেশন আর্মি দিচ্ছে। এটা নিয়ে আমরা পরের ক্লাসে বিস্তৃত আলোচনা করবো, আজকের ক্লাসটা কেবলমাত্র বার্নার্ড শ নিয়ে। তো তো এই যে হিপোক্রেসি, যে একজন অস্ত্র ব্যবসায়ীর মেয়ে, একজন আইডিয়ালিস্টিক ইয়াং ওম্যান বারবারা আন্ডারশ্যাফট, তাই মানে মানে সেটার সোসাইটি কি কি হিপোক্রেসির কথা বলে, তাই নিয়ে এই ডাইডাক্টিক প্লে। ডাইডাক্টিক মানে যেটা কিছু শেখায়, ইটস এ টিচিং মেথড। ফলে এই প্লে কেবলমাত্র
পড়ার জন্য নয়, কেবলমাত্র সাহিত্য চর্চার জন্য নয়, মানুষকে নাড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে শেখার জন্য, এক ধরনের পলিটিক্যাল ইডিওলজি ইন্সপায়ার করার জন্য। ইটস এ পলিটিক্যাল প্রোপাগান্ডিস্ট প্লে। পরিষ্কার কি পরিষ্কার নয় বলো? স্যার আইডেকটিক নাকি বললেন ওটা? ডাইড্যাকটিক। ভালো করে দেখ, আমি দেখালাম একটু আগে, এই যে ডাইড্যাকটিক, ডিআই ডিএসি, didactic, DIDACTIC. It's a teaching method that follows a consistent scientific approach or educational style. এক ধরনের জোর করে শিক্ষা দেওয়া। ডাইড্যাকটিক প্লে মানে কোনো একটা প্লের মানে মূল উদ্দেশ্যই হচ্ছে লোককে শেখানো। ডাইড্যাকটিক মনে থাকবে, মনে থাকবে কবিতা? ইয়েস স্যার। থ্যাংক ইউ। বেশ, মোটামুটি আজকের আমাদের ক্লাসে কাজ ছিল বার্নার্ড শয়ের ব্যাকগ্রাউন্ড তৈরি করা, বার্নার্ড শয়ের ক্যারেক্টারিস্টিক বোঝানো, যাতে আমরা কালকের ক্লাসে মেজর বারবারাতে অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে, পরিষ্কার? বলো, এনি কোয়েশ্চেন্স? কোনো প্রশ্ন রয়েছে? কোনো প্রশ্ন নেই? আমি রেকর্ডিংটা বন্ধ করছি, তারপরে আসছি।